Hello and welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ NISM 5 এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের ফোর্থ চ্যাপ্টার অ্যাবাউট লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তার পার্ট 1। প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য লিগাল স্ট্রাকচার, যে একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, সেখানে কী কী এমপ্লয়ি থাকে, তাদের কী কী কাজ, কী কী সার্ভিস প্রোভাইডার আছে, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির পিছনে তার ব্যাকবোনে কোন কোন কোম্পানি আছে বা কোন কোন বোর্ড অফ ডিরেক্টরস তারা কীভাবে কী কাজ করে। তো যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা কাইন্ডলি আগে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসো, আদারওয়াইজ লিগাল স্ট্রাকচার অফ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিন্তু আইডিয়া পাওয়া যাবে না। আর এই চ্যাপ্টারে আমরা যেটা ডিসকাস করবো যে লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আমাদের ইন্ডিয়াতে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ওপর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যারা আছে, যারা ওভারঅল ইন্ডাস্ট্রিটা রেগুলেশন করছে, সো তারা কী কী রেস্ট্রিকশান দিয়েছে, তারা কী কী লিমিটেশনস দিয়েছে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির ওপর যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে। তো সেটাই আমরা এই চ্যাপ্টারে ইন ডিটেলস দেখব। সো ফার্স্ট আমরা দেখে নেব যে কী কী অবজেক্টিভ বা এই চ্যাপ্টার থেকে আমরা কী কী পড়বো। দ্যাট ইজ দ্য রোল অফ রেগুলেটার্স। ডিফারেন্ট রেগুলেটার্স ইন্ডিয়াতে যারা আছে, প্রত্যেক রেগুলেটার্সদের তাদের কী কী রোলস এবং তাদের কী কী অবজেক্টিভস, অ্যান্ড রোল অফ সেবি ইন রেগুলেটিং দ্য মিউচুয়াল ফান্ড। কারণ আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা একটা সিকিউরিটিজ মার্কেট। তো সিকিউরিটিজ মার্কেট মানে সমস্ত সিকিউরিটিজ মার্কেট রেগুলেট করে সেবি, দ্যাট সিকিউরিটি এক্সচেঞ্জেস বোর্ড অফ ইন্ডিয়া। And different due diligence process by AMC for distributor of the mutual fund. So distributor এর জন্য কি কি obligations বা কি কি রুলস আছে, and SEBI advertisement code for mutual fund. মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বা মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে কী কী রেস্ট্রিকশন বা কী কী লিমিটেশন মেনে চলতে হয় সেটা SEBI অলরেডি বলে দিয়েছে। So that is the SEBI advertisement code. And different investor grievance and redress standard. So একটা ইনভেস্টার সে যদি কমপ্লেন করতে চায় তাহলে কোথায় কমপ্লেন করবে, কিভাবে তার কমপ্লেনগুলো রিজলভ হবে, সেইটাও আমরা এই চ্যাপ্টার থেকে দেখবো। অ্যান্ড লাস্টলি দ্য AMFI কোড অফ এথিক্স অ্যান্ড AMFI কোড অফ কন্ডাক্ট ফর দ্য ইন্টারমিডিয়ারিজ। সো ইন্টারমিডিয়ারিজ বলতে আমরা এখানে ডিস্ট্রিবিউটরদের বোঝাচ্ছি, মানে যারা মিউচুয়াল ফান্ড সেল করছে ডিফারেন্ট কাস্টমারদের বা ইনভেস্টারদের। সো তাদের জন্য AMFI কী কী কোড অফ এথিক্স বা কী কী কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেটা আমরা দেখব। প্রিভিয়াস চ্যাপ্টারের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম AMFI তাদের রোলস কী কী, বা AMFI বলতে কী 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 বোঝায়। তো এই চ্যাপ্টারে আমরা যেটা দেখব যে AMFI আমাদের ইন্টারমিডিয়ারি বা ডিস্ট্রিবিউটরদের জন্য কী কী কোড অফ কন্ডাক্টস বা রোলস বা ডিফারেন্ট রুলস, রেগুলেশনস, এথিক্স, পলিসিস সেগুলো মেনটেন করেছে। সো ফার্স্ট ডিফারেন্ট রোল অফ রেগুলেটরস ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে কী কী রেগুলেটরি বডি আছে। ফার্স্ট রেগুলেটরি বডি দ্যাট ইজ দ্য RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেগুলেট করে সমস্ত ব্যাঙ্কিং সিস্টেমকে এবং ওভারঅল মানি মার্কেট, ইন্ডিয়ার মানি মার্কেটকে রেগুলেট করে আমার RBI। দেন দ্য IRDA দ্যাট ইজ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, তারা রেগুলেট করে সমস্ত ইন্স্যুরেন্স মার্কেটকে, এবং সেই জন্য যারা ইন্স্যুরেন্স এজেন্ট, যারা ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করে তাদের মাস্ট IRDA লাইসেন্স তাদের দরকার। IRDA এর এক্সাম হয়, IRDA ট্রেনিং করে তাদের এক্সাম দিতে হয়, এবং তারা তবেই ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করতে পারবে, লাইক দিস মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ডও আমাদের যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, আপনারা সবাই জানেন যে NISM সার্টিফিকেশান করলে তবেই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হওয়া যায়। এবং আমরা যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করাচ্ছি এই চ্যাপ্টারগুলোই হলো NISM 5 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কোর্সের সমস্ত চ্যাপ্টার ইন ডিটেলস। নেক্সট ইজ দ্য PFRDA, দ্যাট ইজ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তারা যত পেনশন মার্কেট আছে, পেনশন স্কিমের মার্কেট আছে, সেইগুলোকে তারা রেগুলেট করে। অ্যান্ড দেন দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য SEBI। আমাদের সিকিউরিটিজ মার্কেট, ইন্ডিয়াতে সিকিউরিটিজ মার্কেট যা আছে, ইন্ডিয়াতে সিকিউরিটিজ মার্কেট বলতে আমি স্টক মার্কেটও বলতে পারি বা শেয়ার মার্কেটও বলতে পারি, এবং আমাদের মিউচুয়াল ফান্ড মার্কেট বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। সো যেহেতু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইকুইটি মার্কেটের সাথে কানেক্টেড, ইকুইটি মার্কেট মিনস দ্য শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, সো দ্যাটস ওয়াই SEBI আমাদের মিউচুয়াল ফান্ডকেও রেগুলেট করে। সো আলটিমেটলি সেবির অবজেক্টিভ কী, মেন SEBI কেন তৈরি হয়েছে, সেবির অবজেক্টিভ হলো এটাই যে টু প্রোটেক্ট the interest of the investors in securities. So in security market ইনভেস্টরদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করা। ইনভেস্টারের ইন্টারেস্ট কী কী, ইনভেস্টারের ইন্টারেস্ট হলো সে প্রপার সার্ভিস পাবে, এবং সে যা ইনভেস্ট করছে সেই ইনভেস্টার যাতে প্রপার রিটার্ন পায়, এবং সেই তার টাকাটা যেন প্রোটেক্ট থাকে। তো সেইটা আমাদের কিন্তু SEBI প্রোভাইড করে, সেই রেগুলেশনসগুলো প্রোভাইড করে SEBI, সেই জন্য ডিফারেন্ট গাইডলাইন্স প্রোভাইড করে ডিফারেন্ট কোম্পানিতে। And to promote the development of
আমাদের ডেভেলপমেন্টের জন্য প্রমোট করে এই ইন্ডাস্ট্রিটা, সিকিউরিটি মার্কেটটাকে, অ্যান্ড টু রেগুলেট দ্য সিকিউরিটি মার্কেট। সো ওভারঅল সিকিউরিটি মার্কেটটাকে রেগুলেট করে, ডিফারেন্ট গাইডলাইন্স দেয়, রুলস দেয়, প্রত্যেকটা সেক্টরে মানে প্রত্যেকটা জিনিসে কী কী রেগুলেশনস হবে, কী কী রেস্ট্রিকশন হবে, সেটা সেবি প্রোভাইড করে। অ্যান্ড ফর ম্যাটার কানেক্টেড দেয়ার উইথ অর ইনসিডেন্টাল ডেয়ার টু, মানে এই সিকিউরিটি মার্কেট রিলেটেড যত ম্যাটার্স আছে সমস্ত ম্যাটার রেগুলেট করে সেবি, সমস্ত ম্যাটারের সাথে কানেক্টেড এই এবং এর সাথে যত ম্যাটার কানেক্টেড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সমস্ত ম্যাটারগুলো কনসিডার করে বা সমস্ত ম্যাটারগুলো নোটিস করে, সেটা সেবি। সো আমাদের সেবির যদি কাজ বলি বা রোলস বলি, রোলস বলতে এটাই বলা যায় যে এফিসিয়েন্সি অফ ট্রানজাকশন ইন সিকিউরিটি মার্কেট সেটা সেবি প্রোভাইড করে। এফিসিয়েন্সি মিনস দ্যাট অপটিমাম ওয়ে, ওয়ার্ক ডান ইন অপটিমাম ওয়ে। সো আমি রিসোর্সগুলোকে, যা যা আমার রিসোর্স আছে, ইনভেস্টার যা টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটা দিয়ে ম্যাক্সিমাম কত রিটার্ন ইনভেস্টারকে দেওয়া যায়, সেই জিনিসগুলো, সেই এফিসিয়েন্ট ম্যানারগুলো সেবি কিন্তু প্রোভাইড করে। এবং সেবি চেষ্টা করে সবসময় লো ট্রানজ্যাকশন কস্ট, এই যে আমার যত ইনভেস্টার তারা টাকাটা ইনভেস্ট করছে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে, ডিফারেন্ট স্কিমে, স্কিমগুলো কে হ্যান্ডেল করে, স্কিমগুলো হ্যান্ডেল করে ফান্ড ম্যানেজার অ্যান্ড ডিফারেন্ট এমসি। সো এমসি তারাও চাই যে তারা যে সার্ভিসটা দিচ্ছে কাস্টমারদের বা ইনভেস্টারদের, তাদের যাতে একটা আর্নিং হয়, তাদের একটা প্রফিট হয়। সো এই প্রফিটটা তাহলে পাবে কী করে, তাদের আর্নিংটা হবে কী করে, তাদের আর্নিংটা হবে এই ট্রানজ্যাকশান কস্টের জন্য। মানে কোনো একটা ইনভেস্টার সে যখনই টাকা ইনভেস্ট করবে, কোনো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবে, সেই অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ টাকা এক্সপেন্সেস হিসাবে বা কস্ট হিসাবে কেটে নেওয়া হবে, এবং দ্যাট অ্যামাউন্ট ইজ দ্য প্রফিট ফর দ্য এএমসি অর দ্য মিউচুয়াল ফান্ড কোম্পানিজ। অ্যান্ড ডেলিভারেড স্পেকুলেশন ইন স্টক মার্কেট। সো আমাদের স্টক মার্কেটের ওভারঅল স্পেকুলেশন করে আমাদের সেবি। অ্যান্ড ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং ইজ হোয়াট, ইনসাইডার ট্রেডিং মিনস আমাদের কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির এমপ্লয়িরা বা কোম্পানি নিজে নিজের ফান্ডে ইনভেস্ট করবে, সেটা কতটা করবে বা তার কী কী লিমিটেশন আছে বা কী কী রেস্ট্রিকশান আছে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং সম্বন্ধে আমার একটা সেপারেট ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো তোমরা, তাহলে আরও ইন ডিটেলস তোমাদের ইনসাইডার ট্রেডিং সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো ইনসাইডার ট্রেডিং সম্বন্ধেও আমার রেস্ট্রিকশন, রুলস, রেগুলেশন সেটাও কিন্তু সেবি দেয়। অ্যান্ড এক্সেসিভ রিস্ক টেকেন বাই দ্য মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কতটা রিস্ক নিতে পারবে। একটা মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছে একটা ফান্ডের রিটার্ন ম্যাক্সিমাম 10% হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাডভার্টাইজমেন্ট করছে বা মিউচুয়াল ফান্ড কাস্টমারকে বলছে যে 15% সে রিটার্ন দেবে। সো এই যে রিস্ক, সো রিস্কটা সে কতটা রিস্ক নিতে পারবে, তার কি রেস্ট্রিকশন, সেটা সেবি দেয়। অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট কোলাটারাল বা ইস্যুয়ার অফ ডেট সিকিউরিটিস। সো ডেট সিকিউরিটিসের যারা ইস্যুয়ার আছে, মানে ডিফারেন্ট কোম্পানি যারা ইস্যু করছে ডিফারেন্ট বন্ডগুলোকে, সো তাদের সাথে কাদের কানেক্টেড, সেই জিনিসগুলো আমাদের সেবি রেস্ট্রিক্ট করে। অ্যান্ড ডিসক্লোজার বা ইস্যুয়ার অফ সিকিউরিটিস। সো ইস্যুয়ারের প্রত্যেকটা রিপোর্ট অ্যান্ড নলেজ সেগুলো ডিসক্লোজ করবে, এবং সেই ডিসক্লোজ কী কী করবে, কোথায় করবে, কত ডিউরেশনে করবে, এভরিথিং ইজ গাইডেড বাই দ্য সেবি। তো এটাই আমাদের বেসিক্যালি সেবির কাজ। এবারে আমরা ইন ডিটেলস ওয়ান বাই ওয়ান আরও দেখবো যে সেবির কী কী রেগুলেট করে প্রত্যেকটা জিনিস। তো সেবি রেগুলেট করে স্কিম রিলেটেড ডকুমেন্টস। তো স্কিম রিলেটেড ডকুমেন্টস আমাদের নেক্সট চ্যাপ্টারে আমরা ডিসকাস করবো। স্কিম রিলেটেড ডকুমেন্টস বলতে কী বোঝায়, যে কোনো একটা স্কিম, সে স্কিম রিলেটেড কী কী ডকুমেন্টস আছে। স্কিম রিলেটেড ডকুমেন্টসে বেসিক্যালি কী থাকে, যে কোনো স্কিমের ইনফরমেশান, মানে কে ফান্ড ম্যানেজার, কত আমার কোন কোন জায়গায় কত পার্সেন্টেজ অ্যাসেট অ্যালোকেট হয়েছে, সেটা কী টাইপের ফান্ড, এভরিথিং সেই ডকুমেন্টস মানে সেইগুলো প্রোভাইড করা থাকে স্কিম রিলেটেড ডকুমেন্টসে। সো স্কিম রিলেটেড ডকুমেন্টসে কী কী প্রোভাইড করা হবে সেটাও আমাদের সেবি বলে দেয়। অ্যান্ড কনভার্সন অ্যান্ড কনসলিডেশন অফ এক্সিস্টিং স্কিম, এক্সিস্টিং স্কিমগুলোকে কনভার্ট করে কত রিটার্ন পাওয়া যাবে, বা কনভার্ট করে নতুন স্কিম তৈরি হচ্ছে, মিনস সুইচ করা হচ্ছে অ্যানাদার ফান্ডে, বা দুটো ফান্ড একসাথে কনসলিডেটেড ওয়েতে রিটার্নটা জেনারেট করছে। সো তার যে রেগুলেশন সেটাও কিন্তু সেবি গাইডলাইন্স দেয়। নিউ প্রোডাক্ট, কোনো একটা নিউ মিউচুয়াল ফান্ড সেটা যদি বাজারে লঞ্চ হয়, সো মার্কেটে লঞ্চ হওয়ার আগে তার অ্যাপ্রুভাল দরকার সেবি। সেবি সমস্ত স্কিম রিলেটেড ডকুমেন্টস এবং তার প্রসেস বা তার অ্যাসেট অ্যালোকেশন, তার পোর্টফোলিও, এভরিথিং সেটা চেক করে, দেন সেই নিউ প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করার জন্য অ্যাপ্রুভ করে। রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে ডিসকাস করলাম, যে এক্সেসিভ রিস্ক
কত নিতে পারবে আমার একটা এএমসি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেটাও কিন্তু সেবি বলে দেয়। তো সেম থিং দ্য রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম কী কী আছে, মানে একটা কোম্পানি এতে ইনভেস্ট করেছে কোনো একটা স্কিম, একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে কোনো একটা স্কিম, তো সেই স্কিমটা দেখছে যে এই কোম্পানিটা ভালো রিটার্ন দিচ্ছে না বা ইয়ার অন ইয়ার, সো তখন সেটা যদি চেঞ্জ করতে যায় তাহলে কিভাবে সে রিস্ক ম্যানেজমেন্টটা করবে, সেটাও কিন্তু সেবি রেগুলেট করে। ডিফারেন্ট ডিসক্লোজার অ্যান্ড রিপোর্টিং নর্মস, কী কী রিপোর্ট করতে হবে, কী কী ডিসক্লোজ করতে হবে, কী কী ইনফরমেশন কাস্টমারদের জন্য ডিসক্লোজ করতে হবে, সেইটা সেবি বলে দেয়। অ্যান্ড ডিফারেন্ট গভর্নেন্স নর্মস, সো গভর্নেন্স নর্মস বলতে আমাদের এই যে অর্গানাইজেশনের স্ট্রাকচার বা লিগাল স্ট্রাকচার বা হায়ারার্কি, কার কি কাজ, কে কিভাবে গভর্ন করছে এন্টায়ার ইন্ডাস্ট্রিটাকে, সেইটাও সেবি বলে দেয়। অ্যান্ড সেকেন্ডারি মার্কেট অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি মার্কেট অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়, প্রাইমারি মার্কেট মানে যখন কোনো একটা কাস্টমার ডিরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট করছে, দ্যাট ইজ কল্ড দ্য প্রাইমারি মার্কেট। সো ডিরেক্টলি ইনভেস্টমেন্ট মানে যে কোনো শেয়ার মার্কেট আমি বলতে পারি, যে কোনো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, আর সেটাকে বলা হচ্ছে আমার প্রাইমারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট মানে ইনডিরেক্টলি, সো ইনডিরেক্টলি কোন ক্ষেত্রে হয়, এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। সো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কী হয়, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কোম্পানি টাকা দিচ্ছে এবং মিউচুয়াল ফান্ড সেই স্কিমগুলো টাকাটা ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে। আমরা এটা ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছিলাম, সেখান থেকে তোমরা ইন ডিটেলস কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কীভাবে টাকা কাস্টমারদের কাছ থেকে নিয়ে ডিফারেন্ট স্কিমে ইনভেস্ট করে। দেন দ্য নেট অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু ইজ দ্য ন্যাভ, দ্যাট মিনস দ্য অনগোয়িং প্রাইস। সো অনগোয়িং প্রাইসটা কী মেথডে বা কী মেকানিজমে এই অনগোয়িং প্রাইসটা ক্যালকুলেট করা হবে, সেই মেকানিজমটা সেটা কিন্তু সেবি রেগুলেট করে। দেন দ্য ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন মিনস দ্য ডেপ্ট মার্কেট বা ডেপ্ট ফান্ডের ভ্যালুয়েশন। ন্যাভ মানে ইকুইটি ফান্ডের ভ্যালুয়েশন, আর নর্মাল যদি ভ্যালুয়েশন বলা হয় সেটা হলো ডেপ্ট ফান্ডের ভ্যালুয়েশন। কারণ প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কি হয়, ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে অনগোয়িং প্রাইস থাকে না, বিকজ এভরি ডে ট্রেড হয় না, সেটা একটা লক পিরিয়ড থাকে, সেটা একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে। সো দ্যাটস ওয়াই ডিফারেন্ট ক্রেডিট রেটিং এজেন্সি বা ডিফারেন্ট মার্কেটের ওপর ডিপেন্ড করে আমার ডেপ্ট ফান্ডের ভ্যালুয়েশনগুলো হয়, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সেবি রেগুলেট করে তাদের গাইডলাইন্স দিয়ে। অ্যান্ড এটা ছাড়াও আমাদের ডিফারেন্ট লোডস, ফিজ অ্যান্ড এক্সপেন্সেস, সো কত এক্সপেন্সেস কাটা হবে, কত ফিজ কাটা হবে, সেটা কিন্তু সেবি বলে দেয়। অ্যান্ড ডিফারেন্ট লোড, লোড মিনস হোয়াট, লোড মিনস একটা কাস্টমার সে যখন সেল করতে চাইছে কোনো একটা প্রোডাক্ট, মানে কোনো একটা ইকুইটি ফান্ড, সো সেই ইকুইটি ফান্ডটা সেল করতে গেলে তার একটা লোড কাটা হয়, মানে এত পার্সেন্ট সে টাকাটা উইথড্র করতে পারবে। সো সেই টাকাটা উইথড্র করতে পারবে বা তার কী কী গাইডলাইন্স বা কত পার্সেন্ট টাকা কাটা হবে ট্রানজ্যাকশন চার্জ হিসাবে, সেটাও কিন্তু সেবি গাইডলাইন্স দিয়ে দিয়েছে। নেক্সট দ্য ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন প্রসিডিওর, কোনো কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড মানে তার ইনকামটা শেয়ার করে বা প্রফিট শেয়ার করে, ইনকাম আর প্রফিট সেটাকে শেয়ার করে ডিফারেন্ট ইনভেস্টারদের মধ্যে বা শেয়ার হোল্ডারদের মধ্যে। তা সেই ডিভিডেন্ড বা ডিস্ট্রিবিউশনটা কী প্রসিডিওরে হবে বা কী প্রসেসে হবে, সেটা কিন্তু সেবি গাইডলাইন্স প্রোভাইড করছে। নেক্সট দ্য ইনভেস্টমেন্ট বাই দ্য স্কিমস, সো স্কিমগুলো কোথায় কোথায় ইনভেস্ট করবে, তাদের অবজেক্টিভ কী, দ্যাট ইজ অলসো রেগুলেটেড বাই দ্য সেবি। সেবি আরও রেগুলেট করে ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি চাইলেই অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না। আমরা অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বাট প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু দেখি যে কোন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা দরকার বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা দরকার। কোথাও কিন্তু আমরা দেখি না যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির নাম করে, কোনো একটা পার্টিকুলার স্কিমের নাম করে অ্যাডভার্টাইজমেন্ট করতে। সেই জন্যই কিন্তু ডিফারেন্ট রেগুলেশনস বা ডিফারেন্ট রেস্ট্রিকশন কিন্তু থাকে, অ্যান্ড দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য সেবি। অ্যান্ড ইনভেস্টার রাইটস অ্যান্ড অব্লিগেশন, ইনভেস্টারদের কী কী রাইটস আছে সেটাও কিন্তু সেবি বলে দেয়। অ্যান্ড ডিফারেন্ট সার্টিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়ারি, সো আমরা যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়ারি, তারা কীভাবে সার্টিফিকেশন পাবে, তারা কীভাবে রেজিস্ট্রেশন হবে তারা কীভাবে মিউচুয়াল ফান্ড সেল করতে পারবে, সেই গাইডলাইন্সটাও সেবি দিয়ে দিয়েছে। ডিফারেন্ট ট্রানজাকশন ইন মিউচুয়াল ফান্ড ইউনিটস, তো মিউচুয়াল ফান্ড ইউনিটের ট্রানজাকশন বলতে আমার এক নম্বর হলো ডিফারেন্ট পারচেস করা বা সেল করা। এটা ছাড়াও একটা প্রোডাক্ট থেকে, একটা ফান্ড থেকে যদি আরেকটা ফান্ডে সুইচ করে বা সোয়াপ করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ইউনিটগুলো ট্রানজাকশন হয়। নেক্সট ইজ দ্য ক্যাটাগরাইজেশন অফ মিউচুয়াল ফান্ড স্কিমস, সো সেকেন্ড চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছিলাম যে মিউচুয়াল ফান্ড স্কিম কী কী টাইপের হয়, সেটা ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড অ্যান্ড অলসো কি হাইব্রিড ফান্ড কী কী টাইপের হয়, তো সেই ক্যাটাগরাইজেশনটা কিন্তু সেবি দিয়ে দিয়েছে, সেবির গাইডলাইন্স মেনেই সেটা হচ্ছে। নেক্সট দ্য সেগ্রিগেটেড পোর্টফোলিও, তো সেগ্রিগেটেড পোর্টফোলিও মানে কি, মেন পোর্টফোলিও থেকে সেই একটা পোর্শন সেটাকে আলাদা করে রাখা হয়, দ্যাট ইজ কল দ্য সেগ্রিগেটেড পোর্টফোলিও, এবং সেই পোর্টফোলিওটা লক পিরিয়ড হিসাবে থাকে,
ধরা যাক এটা কোনো একটা ডেপ্ট ফান্ড, ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে নর্মালি সেগ্রিগেটেড পোর্টফোলিও হয়। ডেপ্ট ফান্ড কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, সো এখানে 80,000 টাকা মেন পোর্টফোলিওতে রাখা হয়েছে, 20,000 টাকা সেগ্রিগেটেড পোর্টফোলিওতে রাখা হয়েছে, এবং এই 20,000 টাকাটা যতদিন না সেটা ম্যাচিওর হচ্ছে বা যতদিন সেটা সেবি চাইবে বা যতদিন কোম্পানি চাইবে ততদিন এই 20,000 টাকাটা উইথড্র করতে পারবে না কাস্টমার, বাট এই 80,000 টাকাটা কাস্টমার উইথড্র করতে পারবে। এই যে 20,000 টাকা, এটাকে বলা হচ্ছে সেগ্রিগেটেড পোর্টফোলিও, মানে ওভারঅল পোর্টফোলিও থেকে একটা পোর্শন আলাদা করে রেখে দেওয়া হয়েছে। কেন? বিকজ যদি সেগ্রিগেটেড পোর্টফোলিও না করা হয় তাহলে যে কোনো কাস্টমার তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইথ গিভিং দ্য পেনাল্টি, তারা যদি চায় তারা পেনাল্টিও দিতে পারে, দেন পুরো টাকাটা, পুরো 1 লাখ টাকাটাই তারা উইথড্র করে নিতে পারে। তো সেই ক্ষেত্রে কি অসুবিধা? সেই ক্ষেত্রে কোম্পানির হাতে কোনো লিকুইড ক্যাশ বা লিকুইড অ্যামাউন্টই থাকবে না। তো সেই জন্য কোম্পানির হাতে যাতে এক টাকা থাকে, কিছু পরিমাণে টাকা থাকে, সেই জন্য সেগ্রিগেটেড পোর্টফোলিও বা একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে সেবি। দেন ডিফারেন্ট স্কিম ইন পারফরমেন্স, স্কিমটা পারফরমেন্স করবে, তার বেঞ্চমার্ক কী কী হবে বা তার স্ট্যান্ডার্ড কী কী হবে, পাঁচ পারফরমেন্সটা কীভাবে আমরা ডিসক্লোজ করবো, এভরিথিং গাইডেড বাই দ্য সেবি, প্রত্যেকটা রেগুলেশন সেবি দিয়ে দিয়েছে। So this is all about the different regulatory reforms of SEBI. Next is that mutual fund regulation. So mutual fund আমার regulations-টা এসছে, that SEBI mutual fund regulation under 1996, এবং সেই সময় সেবির ওয়েবসাইটে মিউচুয়াল ফান্ড রিলেটেড যত সার্কুলেশন সেটা সেবির ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায় মিউচুয়াল ফান্ড সেকশনে। And wherever applicable need to comply with the regulations issued by other regulators as well. So other regulator like the RBI or IRDA বা আমাদের পেনশন ফান্ডের যেসব রেগুলেটর, তাদের সাথেও যদি কখনো দরকার হয় তারাও কিন্তু মার্চ করে এই মিউচুয়াল ফান্ডের রেগুলেশনস দিতে, ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রত্যেকটা রেগুলেটরি কিন্তু কানেক্টেড। সো দিস ইজ ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড রেগুলেশনস। আমাদের এবারে আমরা দেখব ওয়ান বাই ওয়ান ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেবি কী কী রেস্ট্রিকশন প্রোভাইড করেছে। সো জেনারেল রেস্ট্রিকশন ফর ডেট সিকিউরিটি, ফর ইকুইটি অ্যান্ড দ্য REIT অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। সো এই দুটো আমাদের কি, মানে এইগুলো আমরা আবার ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। দ্যাট জেনারেল রেস্ট্রিকশন, তো জেনারেল রেস্ট্রিকশন কি দিয়েছে? দ্যাট মিউচুয়াল ফান্ড উইল বাই অ্যান্ড সেল সিকিউরিটি অনলি অন ডেলিভারি বেসিস। ডেলিভারি বেসিস মানে কি? ডেলিভারি বেসিস মানে কোনো অ্যাডভান্সে কাজ হবে না। এই যেমন পরের রেস্ট্রিকশনই দেওয়া আছে, দ্যাট মিউচুয়াল ফান্ড শ্যাল নট অ্যাডভান্স এনি লোন, মানে কোনো লোন কিন্তু মানে কোনো লোন নিয়ে কেউ পারচেজ করতে পারে না। কোনো একটা কাস্টমার সে যদি বলে আমি 26 তারিখে 26 আমি একটা পারচেস করলাম মিউচুয়াল ফান্ড, কত টাকার, 1 লাখ টাকার একটা ফান্ড আমি পারচেস করছি, কিন্তু টাকাটা আমি দিচ্ছি না, টাকাটা আমি কবে দেবো? টাকাটা আমি 30 তারিখে টাকাটা দেবো। এইরকম কিন্তু মিউচুয়াল ফান্ডে হয় না। মিউচুয়াল ফান্ডে সবসময় ডেলিভারি বেসিস হয়। ডেলিভারি বেসিস মিনস একটু টাকা থাকবে, অ্যাভেলেবেল হবে, তবেই ফান্ডটা অ্যালোকেট হবে সেই কাস্টমারের হাতে। So that's why that mutual fund will buy and sell securities on delivery basis, and mutual fund shall not advance any loan. And the scheme will not invest in the unlisted or privately placed security of any associate or group company of the sponsor. So স্কিমগুলো আনলিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করতেই পারে, বাট গ্রুপ কোম্পানি বা স্পন্সারের যেসব গ্রুপ কোম্পানি, কোনো একটা স্পন্সারের নাম হয়তো XYZ, এবার সেই স্পন্সারটার মানে সেই কোম্পানিটার হয়তো 4টে কোম্পানি আছে। ফার্মা সেক্টরে একটা কোম্পানি আছে, লোন সেক্টরে একটা কোম্পানি আছে, ব্যাঙ্কিং সেক্টরে একটা কোম্পানি আছে, আর আরেকটা আছে MC, দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড কোম্পানি। তো এবার এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটার স্কিমটা যদি এই ফার্মা সেক্টরটা লিস্টেড না থাকে, আনলিস্টেড কোম্পানি হয় বা প্রাইভেটলি প্লেসড সিকিউরিটিস হয়, এই কোম্পানিতে ইনভেস্ট করতে সে পারবে না, সেটা হলো রেস্ট্রিকশন। And invested in listed securities of group company will be limited to 25%, মানে নিজের অন্যান্য কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম সে 25% ইনভেস্ট করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না, সে অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে হবে নিজের কোম্পানি ছাড়া। And the scheme may invest in other schemes of the same mutual fund or other mutual fund limited to not more than 5% of the net asset value of the scheme, and no fees will be charged such scheme. মানে আমি এটা যেটা বললাম 25% মিনস সেই স্পন্সারের আদার গ্রুপ কোম্পানিতে সে ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবে 25%, বাট এই এমসি নিজেই নিজের অন্য ফান্ডেও ইনভেস্ট করতে পারে, নিজের অন্য ফান্ডে ইনভেস্ট করতে পারে এমসির আন্ডারে, বাট সেখানে ম্যাক্সিমাম আমার রেস্ট্রিকশন কত? 5%, তার বেশি নয়।
অ্যান্ড দিস ডাজ নট অ্যাপ্লাই টু ফান্ড অফ ফান্ড। সো এটা ফান্ড অফ ফান্ডের ক্ষেত্রে সেটা হয় না। ফান্ড অফ ফান্ড মানে আমি ফান্ড তুলছি মিউচুয়াল ফান্ড, সেইটা আবার আরও অনেক মিউচুয়াল ফান্ডকে ইনভেস্ট করছি, সেই ক্ষেত্রে নয়। So the mutual fund under all its schemes shall not own more than 10% of company's paid up capital bearing voting rights. So আমার 10% পেড আপ ক্যাপিটাল যত, তার 10%-এর বেশি সেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারবে না, নিজের ফান্ডে ইনভেস্ট করতে পারবে না পেড আপ ক্যাপিটালের 10%-এর বেশি। সে তাকে বাইরে ইনভেস্ট করতে হবে, মিনস 10% সে যদি নিজেরটাও ইনভেস্ট করে, 90% তাকে বাইরের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। দ্যাট ইজ দ্য জেনারেল রেস্ট্রিকশন। সো এটা কেন দেওয়া হয়েছে? এই যে রেস্ট্রিকশনগুলো নিজের কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না, সেটা কেন? তার কারণ অনেক কোম্পানির স্ট্র্যাটেজি এটা হতেই পারে যে সে নিজের কোম্পানিতে প্রচুর ইনভেস্ট করছে এবং মার্কেটে কাস্টমারদের দেখাচ্ছে যে সেই কোম্পানির ডিম্যান্ড বেশি, সেই কোম্পানির সাপ্লাই নেই মানে সেই কোম্পানিটা খুব ডিমান্ডেড প্রোডাক্ট। সো অটোমেটিক্যালি মোর নাম্বার অফ কাস্টমার দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট, ইন দ্যাট পার্টিকুলার কোম্পানি বা ইন দ্যাট পার্টিকুলার ফান্ড। তো সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ফান্ডের ভ্যালুটা বাড়বে। তো এটা কিন্তু ইচ্ছা করে কোম্পানিটা অনেক সময় করতে পারে বা ভ্যালুটাকে বাড়ানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা ভ্যালুটা বাড়ছে না। অ্যাকচুয়ালি আমি নিজের কোম্পানিতে ইনভেস্ট করছি বলে সেই কোম্পানির ডিমান্ডটাকে বাড়ানো হচ্ছে। তো এটা হলো আমাদের ডিফারেন্ট জেনারেল রেস্ট্রিকশন। নেক্সট, দ্য রেস্ট্রিকশন ফর ডেপ্ট মার্কেট অর ডেপ্ট ফান্ড। So the restriction shall not be invest more than 10% of its NAV invested grade debt instrument by the single issuer and can be extended 12% for approval by the trustee. So normally approval যদি trustee না থাকে তাহলে 10% আমি করতে পারি, ইনভেস্ট করতে পারি। সো একটা পার্টিকুলার ডেপ্ট ফান্ডে সিঙ্গেল ইস্যুয়ার সে সিঙ্গেল ইস্যুয়ার মানে একটা কোম্পানি, ফর এক্সাম্পল একটা কর্পোরেট বন্ড, সেই কর্পোরেট বন্ডে 10%-এর বেশি ইনভেস্ট করতে পারবে না। কেউ যদি ইনভেস্ট করতে পারে মানে চাই, তাহলে অন্যান্য ফান্ডে ইনভেস্ট করতে পারে। বাট ওই সিঙ্গেল ইস্যুয়ারটা, ওই যে কর্পোরেট বন্ড, ওই কর্পোরেট বন্ডের টোটাল যা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের 10%-এর বেশি একজন পার্টিকুলার কাস্টমার ইনভেস্ট করতে পারবে না। And the limit shall not apply for government securities, treasury bill, CBLO means different কর্পোরেট বন্ড। সো এই জিনিসগুলোতে সে ইনভেস্ট করতে পারে, মানে সেখানে কোনো লিমিটেশন নেই। অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন আনরেটেড ডেপ্ট সিকিউরিটিস অফ এ সিঙ্গেল ইস্যুয়ার উইল বি লিমিটেড ফর 10% অ্যান্ড ম্যাক্সিমাম 25% অফ NAV অফ দ্য স্কিমস। মানে আমাদের NAV ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি তাহলে 10% হলো আমার লিমিটেড অফ টোটাল ইনভেস্টমেন্ট, অ্যান্ড টোটাল ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ মার্কেটে আমাদের 25%-এর বেশি ইনভেস্টেড হবে না আনরেটেড ডেপ্ট সিকিউরিটিসের মধ্যে। বাট রেটেড ডেপ্ট সিকিউরিটিসের মধ্যে সেখানে লিমিটেশন হলো 10%। পার্কিং অফ ফান্ড ইন শর্ট টার্ম ডিপোজিট। পার্কিং অফ ফান্ড মানে কি? অনেক বিজনেসম্যান তারা মিউচুয়াল ফান্ডে, যেগুলো লিকুইড ফান্ড আমরা ডিসকাস করেছিলাম যে শর্ট ডিউরেশন ফান্ড, লো ডিউরেশন ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, সেই সব ফান্ডে মানে যেখানে ম্যাচিউরিটি পিরিয়ড 3 মান্থস, 1 মান্থ, 6 মান্থস বা 1 ইয়ার, সেই সব ফান্ডগুলোকে বলা হয় পার্কিং অফ ফান্ড ইন শর্ট টার্ম ডিপোজিট। With all scheduled commercial bank shall be limited to 15% of the net asset of the scheme and can be raised to 20% with approval of trustee. So আমাদের নেট অ্যাসেটের, ওভারঅল নেট অ্যাসেটের 15% সেখানে ইনভেস্ট করা যেতে পারে, আর ট্রাস্টির অ্যাপ্রুভাল নিয়ে সেটা ম্যাক্সিমাম 20% করা যেতে পারে একটা সিঙ্গেল ইস্যুয়ার বা একটা সিঙ্গেল কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে। The scheme cannot invest in the short-term deposit of a bank that has invested in scheme. No management fee will be charged for such investment. So একটা শর্ট টার্ম ডিপোজিটে একটা স্কিম সে ইনভেস্ট করতে পারে না আমাদের ডিফারেন্ট ব্যাংকের শর্ট টার্ম ডিপোজিটে। ওকে, তো আমাদের এবং সেই ক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট ফিজও লাগে না। সো এটা আমাদের ডিফারেন্ট রেস্ট্রিকশন ফর ডেপ্ট মার্কেট অর ডেপ্ট সিকিউরিটিস। এবার যদি আমি কনসিডার করি ইকুইটি মার্কেটের আমাদের রেস্ট্রিকশন কি? নর্মালি ইকুইটি মার্কেটের রেস্ট্রিকশন এটা থাকে যে ইকুইটি শেয়ারস অ্যান্ড ইকুইটি রেটেড ইনস্ট্রুমেন্টে আমাদের অনলি মেড প্রোভাইডেড সাচ সিকিউরিটিস আর লিস্টেড অর টু বি লিস্টেড। সো যেই সব ইনভেস্টমেন্টগুলো নর্মালি করা হয় সেই ইনভেস্টমেন্টগুলো যেন লিস্টেড কোম্পানিতে থাকে বা লিস্টেড থাকে বা লিস্টেড হবে, মানে আইপিও বেরিয়ে গেছে দেন লিস্টেড হবে, সেই সমস্ত কোম্পানিতে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারে ইকুইটি মার্কেটের থ্রুতে। And ELSS notification requires that at least 80% of the ELSS fund should be invested in equity.
ইএলএসএস মানে আমরা ডিসকাস করেছিলাম দ্যাট ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এই ফান্ডগুলো সুবিধা কি, এই ফান্ডগুলো একটা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, বাট এই ফান্ডগুলো 3 বছরের লক পিরিয়ড থাকে, তো সেইটাকে বলা হচ্ছে ইএলএসএস ফান্ড। তো সেখানে অ্যাটলিস্ট 80% অফ দ্য ইএলএসএস ফান্ড শুড বি ইনভেস্টেড ইন ইকুইটি মার্কেট। Next, the scheme shall not invest more than 10% of its NAV in equity-related instrument of a particular company. That means what? That means একটা স্কিম একটা কোম্পানির 10%-এর বেশি সে ইনভেস্ট করতে পারবে না। সে ইকুইটিতে ইনভেস্ট করুক, সে আমার স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করুক, স্মল ক্যাপ কোম্পানি প্রচুর আছে, বাট একটা কোম্পানির 10%-এর বেশি সে ইনভেস্ট করবে না, তাই সে অনেকগুলো কোম্পানিতে তাকে ইনভেস্ট করতে হবে। And the limit is not applicable for invested in index, sectoral or industry specific scheme. মানে ইন্ডেক্স মানে সেটা একটা গ্রুপ অফ কোম্পানি, সেক্টরাল মানে আমি ওভারঅল সেক্টর, অটোমোবাইল সেক্টর বা ফার্মা সেক্টরে আমি ইনভেস্ট করছি, ইন্ডাস্ট্রি মানেও সেম, আমি ওভারঅল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছি, এখানে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করছি না, এবং সেই জন্য এই টাইপের স্কিমগুলোর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। বাট লিমিটেশন আছে যদি যখন পার্টিকুলার একটা সিঙ্গেল কোম্পানিতে ইনভেস্ট করা হয়, সেখানে 10% লিমিটেশন। Next, different RDIT and infrastructure investment trust. So, আমাদের no mutual fund under all its schemes shall own more than 10% of unit issued by the single issuer. একজন সিঙ্গেল ইস্যুয়ার মানে আমি ইকুইটির ক্ষেত্রে ইকুইটির ভাষাতে বলতেই পারি একটা কোম্পানি। সো একটা কোম্পানি বা যে ইস্যু করছে ফান্ডটাকে, সেই ফান্ডে 10%-এর বেশি একজন ইনভেস্ট করতে পারবে না বা একটা স্কিম ইনভেস্ট করতে পারবে না। And a mutual fund scheme shall not invest more than 10% of its NAV in the units RDIT and in infrastructure investment trust, and more than 5% of NAV in the RDIT investment and investment trust issued by the single issuer. So single issuer থেকে 5%-এর বেশি মানে তার ন্যাভে ইনভেস্ট করতে পারবে না। আর প্রিভিয়াসলি যেটা বললাম, প্রিভিয়াসলি হলো ওভারঅল নেট অ্যাসেট, মানে নেট অ্যাসেটের উপর, আর এখানে হলো যা ন্যাভ, সেই ন্যাভের উপর ক্যালকুলেট করে আমি 5%-এর বেশি ইনভেস্ট করতে পারবো না, আর 10%-এর বেশি ইনভেস্ট করতে পারবো না ওভারঅল REIT বা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। অ্যান্ড নট অ্যাপ্লিকেবল ফর ইনভেস্টমেন্ট in case of index fund and sectoral fund or industry specific fund. So আমি অলরেডি প্রিভিয়াসেও বললাম, যেখানে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফান্ড হয় বা ইন্ডেক্স ফান্ড হয় বা সেক্টরাল ফান্ড হয়, সেখানে কোনো লিমিটেশন নেই। এইগুলো লিমিটেশন অনলি ফর দ্য সিঙ্গেল ইস্যুয়ার। এটা কেন রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে, প্রশ্ন হলো রেস্ট্রিকশনটা কেন দেওয়া হচ্ছে? রেস্ট্রিকশনটা দেওয়া হচ্ছে এই জন্য, কারণ আমি যদি সিঙ্গেল ইস্যুয়ারের মধ্যেই 90% আমি ইনভেস্ট করি, আমি ওভারঅল স্কিমের অ্যাসেটটাকে একটা সিঙ্গেল কোম্পানিতে আমি যদি ইনভেস্ট করি 95%, তাহলে ডিপেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই কোম্পানি যদি মার্কেট ভোলাটাইলের সময় তার কোম্পানিটার ভ্যালুয়েশনটা কমে যায় বা কোম্পানিটা লস করে, তাহলে আমার ওভারঅল স্কিমটাই কিন্তু লস করবে, ওভারঅল স্কিমটাই কিন্তু টার্মিনাল কন্ডিশন পড়ে যাবে বা ভোলাটাইল হয়ে যাবে। তো সেই জন্য সিঙ্গেল কোম্পানিতে বা সিঙ্গেল ইস্যুয়ারের মধ্যে 10% বা 5% বা এই রেস্ট্রিকশনগুলো প্রোভাইড করা থাকে। Okay, so these are all about different restriction that is provided by the SEBI, that is for the equity market, debt market, REIT, different things. Okay, তো যদি কোনো ডাউট থেকে থাকে এই চ্যাপ্টারের মধ্যে কমেন্ট করে জানাতে পারো, বা ডেসক্রিপশনে বক্সে প্রোভাইডেড মেল আইডিতে মেল করেও জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাবাউট আদার গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, বা ডিস্ট্রিবিউটারের জন্য কী কী গাইডলাইন্স আছে, ইনভেস্টারের জন্য কী কী রাইটস আছে যেটা সেবি বলে দিয়েছে, সেইটা নিয়ে আমরা ডিসকাস করব। সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।